বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষাটা আসছে, অলরেডি কিন্তু আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষাটা 5 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 24 তারিখ অবধি হবে। আশা করছি অনেক ক্যান্ডিডেট যারা আমার ক্লাস দেখো তাদের অলরেডি কিন্তু পরীক্ষা হয়ে গেছে এবং তারাও দেখো ক্লাসটা, আশা করি উপকৃত হবে। আপকামিং আরও তো আরআরবির এনটিপিসির পরীক্ষা আছে, ধরো এইচএস লেভেলের পরীক্ষা হবে, ডি গ্রুপেরও পরীক্ষা আছে। দেখবে সমস্ত রকম আরআরবির পরীক্ষা কিংবা সেন্টারের যে কোনো রকম পরীক্ষা, সেন্টারের স্টাফ সিলেকশন, এছাড়াও রাজ্য সরকারের যে কোনো পরীক্ষাতে খুব উপকৃত হবে এই প্রশ্নগুলো। সায়েন্সের প্রশ্ন তো যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার জন্য এগুলো খুবই উপকৃত হবে তোমরা যদি ভালো করে ক্লাসটা দেখো। আর যারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে ডিসলাইক করো, অবশ্যই কমেন্ট করো। এবং যারা টেলিগ্রাম চ্যানেলটা আমার এখনও জয়েন করনি তারা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু ইউটিউবের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এছাড়াও যারা ডেসক্রিপশান বক্সটা খুঁজে পাও না বলো, তাদের জন্য আমি প্রতিটা ভিডিও শেষে কমেন্ট বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখি, ওখান থেকে অনায়াসেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেতে পারো। ওখানে আমি ভিডিওগুলো ফ্রি পিডিএফ আপলোড করে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিও। অলরেডি আরআরবি এনটিপিসির যত পিওয়াইকিউ ক্লাস করেছি আমি, কিন্তু অলরেডি আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সব সাবজেক্টের আলাদা করে পিওয়াইকিউ ক্লাস করিয়েছি তোমাদেরকে, সেই সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ কিন্তু অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি। দেখবে টেলিগ্রাম চ্যানেলটা একই নামেই আছে, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং স্ল্যাশ, দেখবে আরও সামথিং কিছু আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, 23 এরকম কিছু একটা আছে। তোমরা দেখবে লিঙ্কটা দেওয়াই আছে, আমার চ্যানেলটা খুললেই দেখবে একদম হোম পেজে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স চেক করলেও পাবে। আর টেলিগ্রাম প্রতিটা ভিডিও শেষে কিন্তু আমি আমার যে একটা ফার্স্ট কমেন্ট করি সেই কমেন্টে কিন্তু দিয়ে দিই, এরমভাবে দিয়ে দিই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া থাকে নিচে প্রতিটা কমেন্ট, মানে ভিডিও শেষের ফার্স্ট কমেন্টটাই আপলোড করার পর তোমরা ওখান থেকে অনায়াসে জয়েন হয়ে যেও। আর যারা বোঝো তারা ডিসক্রিপশান বক্স থেকেও জয়েন হতে পারো। তবে যারা কিন্তু এখনও দেখোনি, মানে যাদের অলরেডি পরীক্ষা হয়ে গেছে আলাদা কথা, তারাও পিডিএফগুলো নিয়ে নিও, কাজে দেবে। আর যারা পরীক্ষা তাদের বাকি আছে, 24 তারিখ অবধি পরীক্ষা হবে, সবে তো শুরু হলো, তারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা ভিজিট করো। ওখানে কিন্তু আমি সব পিওয়াইকিউ ক্লাসগুলো আপলোড করে দিয়েছি। এটাও আমি কিন্তু কালকের ভেতরে পিডিএফটা আপলোড করে দেবো। তাহলে আজকের ক্লাসে শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন, অন্ত্রের রস বা ইনটেস্টিনাল জুস, ঠিক আছে, খাদ্যে অবস্থিত প্রোটিনকে কোন অণুতে ভেঙে দেয়? ঠিক আছে, অন্ত্রের রস বা ইনটেস্টিনাল জুস খাদ্যে অবস্থিত কোন অণু, খাদ্যে অবস্থিত যে আমাদের প্রোটিন, সেটাকে কোন অণুতে ভেঙে দেয়? ঠিক আছে, অপশানগুলো কী আছে? গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ। সঠিক উত্তর হবে অ্যামাইনো অ্যাসিড। খাদ্যে অবস্থিত যে প্রোটিন তাকে কিন্তু অন্ত্রের রস কিন্তু অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দেয়। আচ্ছা, এটা তো একটা প্রশ্ন গেল, এরমভাবে আসতে পারে। এবার ডিটেলে বললে অনেক সময় লাগবে, আমি যতটা সব সংক্ষেপে কিন্তু ক্লাস করিয়েছি, মিসলেনিয়াসের মতো তো নোট দিতে পারিনি। এইবার এখানে এই রিলেটেড আর একটা প্রশ্ন হয়, সেটা খুব গুরুত্বপূর্ণ। দেখবে অনেক সময় পরীক্ষায় দেওয়া থাকে কোন উৎসেচক, মানে কোন উৎসেচক প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে, বা কোন উৎসেচক প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দেয়। যদি এইভাবে দেওয়া দেয়, মানে কোন এনজাইম আর কি, মানে কোন এনজাইম বা কোন উৎসেচক প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দেয়, তখন সঠিক উত্তর হবে ট্রিপসিন। ঠিক আছে, এখান থেকে আরও একটা প্রশ্ন বেরোবে, দেখো ট্রিপসিন কিন্তু ট্রিপসিন নামে যে উৎসেচক আছে সেটা কিন্তু প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ভাঙতে সাহায্য করে। এবং ট্রিপসিন, আবার একটা প্রশ্ন আছে, ট্রিপসিন কোথায় থাকে, মানে ট্রিপসিন কোথায় প্রেজেন্ট থাকে? ট্রিপসিন প্রেজেন্ট ইন প্যানক্রিয়াটিক জুস। ঠিক আছে, দেখবে ট্রিপসিন কোথায় থাকে, এই প্রশ্নটাও আছে। ট্রিপসিন হচ্ছে আমাদের অগ্নাশয় রসে বা প্যানক্রিয়াটিক জুসে থাকে। ঠিক আছে, আর ইনটেস্টিনাল জুস কিন্তু আমাদের কী করে, ওটাও কিন্তু প্রোটিনকে ভেঙে দিচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিডে। আর এইটাও দিয়ে এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে, ট্রিপসিন কোথায় থাকে, অগ্নাশয় রসে, আর প্রোটিনকে কোন উৎসেচকে অ্যামাইনো অ্যাসিড রূপান্তর করে, সেটাও কিন্তু ট্রিপসিন হবে। যতটা সম্ভব আমি বুঝিয়ে দিলাম, তিনটে প্রশ্ন কিন্তু ওখান থেকে পেয়ে গেলে। নিম্নলিখিত কোন প্রাণী নিপা ভাইরাসের বাহক? ঠিক আছে, নিপা এক ধরনের ভাইরাস, যেমন করোনা, ইবোলা এরকম। পাখি, ছাগল, শূকর, বাঁদুর। সঠিক উত্তর হবে বাঁদুর। স্পেসিফিক্যালি বলতে গেলে ফ্রুট ব্যাটস। ঠিক আছে, ফ্রুট ব্যাটস কিন্তু নিপা ভাইরাসের প্রাইমারি ক্যারিয়ার। মানে দেখো, হয়তো আরও অন্য কিছু অ্যানিমেলও থাকতে পারে, কিন্তু যদি বলো যে প্রাইমারি ক্যারিয়ার কোনটা, তাহলে কিন্তু হবে ফ্রুট ব্যাটস। ঠিক আছে, যেমন শূকর কিন্তু সোয়াইন ফ্লুর প্রাইমারি ক্যারিয়ার। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন, মায়োপিয়া রোগে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স, অবতল লেন্স, বাইফোকাল লেন্স, কম্পাউন্ড লেন্স। সঠিক উত্তর কী হবে? অবতল লেন্স। ঠিক আছে, বা কনকেভ লেন্স। ঠিক আছে, মায়োপিয়া রোগে কিন্তু কনকেভ লেন্স বা অবতল লেন্স ব্যবহার করা হয়। আর হাইপার মেট্রোপিয়া বলে একটা রোগ হয়, ওটাতে কিন্তু উত্তল লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, বা কনভেক্স লেন্স ব্যবহার করা হয়।
খুব গুরুত্বপূর্ণ, এই দুটো ভালো করে মনে রেখো। মায়োপিয়া রোগে ব্যবহার করা হচ্ছে আমাদের কনকেভ বা অবতল, আর হাইপারমেট্রোপিয়া ওর আমার হাইপারমেট্রোপিয়া হচ্ছে তোমার উত্তল লেন্স বা কনভেক্স লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এইটা কিন্তু পরীক্ষাতে বিভিন্নভাবে ঘুরিয়েও দিতে পারে। আর মায়োপিয়া রোগ হাইপারমেট্রোপিয়া রোগ একটু দেখে নিও তোমরা। মায়োপিয়া রোগে আর কি দূরের জিনিস দেখতে পাওয়া যায় না, কাছের জিনিসটা দেখা যায়। আর হাইপারমেট্রোপিয়াতে কিন্তু কাছের জিনিস দেখতে অসুবিধা হয়, দূরের জিনিসটা দেখা যায়। আশা করি ঠিক বললাম, যদি কনফিউজ হয় তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। পরিপাক উৎসেচক বা ডাইজেস্টিভ এনজাইম দ্বারা পূর্ণ ঝিল্লি আবদ্ধ থলি কি? ডাইজেস্টিভ এনজাইম দ্বারা পূর্ণ ঝিল্লি আবদ্ধ থলি কি? মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলগি বডি, সেন্ট্রোজোম। সঠিক উত্তর হবে লাইসোজোম। আমাদের যে ডাইজেস্টিভ এনজাইম দ্বারা পূর্ণ ঝিল্লি আবদ্ধ থলি সেটাকে কি বলা হয়? লাইসোজোম। প্রশ্নটা কিন্তু খটোমটো, এবারে এটা দিয়ে নোট ফোট দিতে গেলে প্রচুর সময় খাবে, জাস্ট মুখস্থ করে রাখো, প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন মৌলের ঘনত্ব বেশি? প্লাটিনাম, অসমিয়াম, পারদ, সীসা। সঠিক উত্তর হচ্ছে অসমিয়াম, ঠিক আছে। নিম্নলিখিত কোন মৌলের ঘনত্ব বেশি? সঠিক উত্তর হচ্ছে অসমিয়াম, যার অ্যাটমিক নম্বর কত? 76। এটাও কিন্তু আসতে পারে যে অসমিয়ামের অ্যাটমিক নম্বর কত? 76। চলো পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন ভিটামিনে কোবাল্ট বর্তমান? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভিটামিন B12, ভিটামিন B5, ভিটামিন B3, ভিটামিন B1। সঠিক উত্তর হচ্ছে ভিটামিন B12-এ কিন্তু আমাদের কোবাল্ট বর্তমান, ঠিক আছে। এবার ভিটামিন B12-কে দেখবে অনেক সময় ওর কেমিক্যাল যে বন্ধুরা, ভিটামিন B12-এর যে কেমিক্যাল সাইন সেটা হচ্ছে কোবালামিন বলে দেখবে। অনেক সময় এটাও আসে যে ভিটামিন বি এর রাসায়নিক নামটা বলে, যেমন ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন বি অনেক রকমের আছে, সব কটার আলাদা আলাদা নাম আছে। তাহলে কোবালামিন, ওই জন্যই কোবালামিন বলা হয়, যেহেতু কোবাল্ট প্রেজেন্ট থাকে ভিটামিন B12-এ। চলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, ভালো করে মনে রেখো। কোন উদ্ভিদ হরমোন কাণ্ডের, কোন উদ্ভিদ হরমোন মানে হুইচ প্লান্ট হরমোন, ঠিক আছে, কোন উদ্ভিদ হরমোন কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে? ইথিলিন, সাইটোকাইনিন, জিব্রারেলিন, অ্যাবসিসিক অ্যাসিড। সঠিক উত্তর কিন্তু হবে জিব্রারেলিন, ঠিক আছে। এই জিব্রারেলিন কিন্তু আমাদের যে একটা উদ্ভিদ হরমোন, যেটা আমাদের যে উদ্ভিদের যে কাণ্ড তার বৃদ্ধিতে সহায়তা করে। এবারে এখানে কিন্তু একটা অক্সিন দিয়েও প্রশ্নটা করা যেত, অপশানে অক্সিনও থাকতে পারতো। অক্সিনের কাজটা, জিব্রারেলিনের কাজটা মোস্ট অফ সেম। এবার ওটা নিয়ে আমি আগে পড়িয়েছিলাম, তোমরা চাইলে দেখতে পারো মিসেলিনিয়াসের সায়েন্সের ক্লাসগুলো, একটু পার্থক্য আছে। তা এই চারটেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, চারটে থেকেই প্রশ্ন আসে, তোমরা চাইলে দেখতে পারো। আধুনিক জিনতত্ত্বের জনক কাকে বলা হয়? গ্রেগর মেন্ডেল, জেমস ওয়াটসন, রবার্ট ব্রাউন, চার্লস ডারউইন। সঠিক উত্তর হচ্ছে আধুনিক জিনতত্ত্বের জনক বলা হয় গ্রেগর মেন্ডেল, ফাদার অফ মডার্ন জেনেটিক্স। তাহলে ফাদার অফ মডার্ন জেনেটিক্স কে? মেন্ডেল। নিম্নলিখিত কোন প্রাণী অবসাব্য শব্দ বা ইনফ্রাসাউন্ড শুনতে পারে? এইবার এই যেগুলো দেখছো না, যে অবসাব্য, যেমন সোনিক, ঠিক আছে, মানে আমরা যে শব্দটা মানুষ শুনতে পাই, অডিবেল সাউন্ড বা সনিক সাউন্ড, এছাড়া আল্ট্রাসোনিক আছে, মানে এগুলোর বাংলাগুলো না প্রচুর খটোমটো হয়। তা এখানে যেহেতু বাংলাটা আমি এইভাবে পেয়েছি, এইভাবে দিয়েছি, তোমরা অলওয়েজ কিন্তু ইংলিশ যে টার্মটা সেটা রিমেম্বার করার চেষ্টা করবে, কারণ ইংলিশ টার্মটা জানলে তোমাদের কোনো পরীক্ষাতে অ্যাটেম্প্ট করতে অসুবিধা হবে না। নাহলে তোমাদের দেখবে হঠাৎ করে একটা মানে অচেনা একটা শব্দ তোমাদের সামনে চলে আসবে। মানুষ, মাদুর, হাতি, কুকুর। সঠিক উত্তর হচ্ছে হাতি। এখানে যে নিম্নলিখিত প্রাণীর অপশানগুলো দিয়েছে অ্যানিমেলের চারটে, তার ভেতরে হাতি কিন্তু অবসাব্য শব্দ বা ইনফ্রাসাউন্ড শুনতে পারে। ইনফ্রাসাউন্ডটা কি? যেটা কিন্তু আমাদের মানে বিলো 20 হার্জ, ঠিক আছে, বিলো 20 হার্জ, মানে যদি 20 হার্জের বিলো শব্দ হয়, সেটা যা ইচ্ছা হতে পারে, তখন কিন্তু হচ্ছে সেটাকে বলা হয় ইনফ্রাসাউন্ড। মানে গন্ডার, ধরো আমাদের যে গন্ডার, এরা কিন্তু মানে যে শব্দের ধরো 4 হার্জ, হ্যাঁ, সেটাও কিন্তু শুনতে পায়। মানে এদের এতটাই শ্রবণ শক্তি, ধরো গন্ডার 4 হার্জের শব্দেরও শুনতে পায়। আর মানুষ যেটা শুনতে পায়, মানে আমরা যেগুলো শুনি, এবারে শুধু মানুষ শুনি না, এবার ধরো ওরা কিন্তু আমাদের এগুলোও শুনতে পাচ্ছে। ওরা কিন্তু মানে এই যে অ্যানিমেলগুলো দেখছো, ওরা আমাদের যে আমরা যে রেঞ্জে শব্দ শুনছি, তারা ওগুলো তো শুনতে পাচ্ছেই, তার নিচের যেগুলো আমরা শুনতে পাচ্ছি না সেগুলোও শুনতে পাচ্ছে। ভেবো না যে ওরা ওগুলো শুনতে পাচ্ছে না। যেমন সনিক সাউন্ড বা অডিবেল, যেটা আমাদের মানুষরা শুনি,
সেটার যে রেঞ্জ, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ওই রেঞ্জগুলো কিন্তু আমি এমনি এমনি দিইনি, আগেও পড়িয়েছিলাম। 20 হার্টজ থেকে 20,000 হার্টজ বা 20 কিলো হার্টজ এইভাবেও দিতে পারে, ওটা আমার দেওয়া হয়নি। মানে 20,000 হার্টজ বা 20 কিলো হার্টজ। ওখানে তোমরা ধরো মুখস্থ করে গেছো, ধরো দাদা দিয়েছে যে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, এবারে ওখানে দেওয়া আছে যে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ, তখন তো গুলিয়ে ফেলো না, 20,000 হার্টজ কিংবা 20 কিলো হার্টজ। তাহলে সনিক সাউন্ড মানে অডিবেল সাউন্ড, যেটা আমরাও শুনি এবং বিভিন্ন প্রাণী শোনে, সেটা কিন্তু হচ্ছে সনিক সাউন্ড, তার রেঞ্জটা কি 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। আর যেটা আল্ট্রাসাউন্ড বা অনেক সময় দেখবে এখানে এরমভাবে দিয়েছে না যে ইনফ্রাসাউন্ড দিয়েছে, অনেক সময় পরীক্ষায় দেখবে ইনফ্রাসোনিক আছে, ইনফ্রাসোনিক, সোনিক, আল্ট্রাসোনিক, এইভাবে। আমি আগেরবারে যখন পড়িয়েছিলাম তখন এইভাবে নোটটা দিয়েছিলাম, ইনফ্রাসোনিক, সোনিক, আল্ট্রাসোনিক। এখানে যেরকম দেওয়া আছে দেখলাম ইনফ্রাসাউন্ড, একই ব্যাপার। এবার যদি আল্ট্রাসাউন্ড হয়, আল্ট্রাসাউন্ডের যে রেঞ্জ হচ্ছে 20,000 হার্টজের বেশি, মানে যে শব্দের রেঞ্জ 20 হার্টজের নিচে সেটা হচ্ছে ইনফ্রাসাউন্ড, যেটা শুনতে পাচ্ছে হাতি, গন্ডার, তিমি, জলহস্তী। আর আল্ট্রাসাউন্ড হচ্ছে, আর সনিক সাউন্ড কি, মানে যেটা আমরা শুনি এবং সব প্রাণীরাও, বেশিরভাগ প্রাণীরাও শোনে, মোস্ট অফ অ্যানিমেল, 20 হার্টজ থেকে 20,000 হার্টজ বা 20 কিলো হার্টজ। আর আল্ট্রাসাউন্ড যেটা, সেটা কিন্তু 20,000 হার্টজ বা কিলো হার্টজ, 20 কিলো হার্টজের বেশি বা 20,000 হার্টজের বেশি হলে আল্ট্রাসাউন্ড। সেটা কারা শুনতে পায়? সেটা কিন্তু বাঁদুররা শুনতে পায়। হ্যাঁ, এবার দেখবে আরও অনেক প্রাণী আছে, ডলফিনও হয়তো শুনতে পায়, কুকুরও মনে হয় শুনতে পায় আল্ট্রাসাউন্ড, ঠিক আছে, যেটা আমাদের বেশি হয়। এটা আমি এই মুহূর্তে আমি ঠিক কনফার্ম হচ্ছি না, তোমরা চাইলে দেখে নিতে পারো। তবে এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, এটা তো গেল শুনতে পাওয়ার কথা, কে কোন রেঞ্জের শব্দ শুনতে পায়। এইবারে হচ্ছে অনেক সময় দেখবে প্রশ্ন আসে কোন প্রাণী, মানে ধরো 4টে প্রাণী দিয়ে দিল, 4টে প্রাণী দিয়ে দিল অপশানে, দিয়ে বললো কোন প্রাণী আল্ট্রাসনিক সাউন্ড তৈরি করতে পারে, মানে হুইচ অ্যানিম্যাল ক্যান ক্রিয়েট আল্ট্রাসনিক সাউন্ড, ঠিক আছে, হুইচ অ্যানিম্যাল ক্যান ক্রিয়েট আল্ট্রাসনিক সাউন্ড অর আল্ট্রাসাউন্ড, মানে কোন প্রাণী। এর কিন্তু বাংলারও কোনো প্রতিশব্দ আছে, যেমন সনিক সাউন্ডটা হচ্ছে শ্রবণযোগ্য না কি বলে, আল্ট্রাসাউন্ডেরও কিছু একটা আছে, আমি আর অর্থাৎ লিখতে ভুলে গেছি, তোমরা চেক করে নিও। মানে যদি এরমভাবে আসে হুইচ অ্যানিম্যাল ক্যান ক্রিয়েট আল্ট্রাসাউন্ড অর আল্ট্রাসনিক সাউন্ড, তখন সঠিক উত্তর হবে বাঁদুর, ঠিক আছে। বাঁদুর কিন্তু আবার আল্ট্রাসনিক সাউন্ড, দেখবে ওদের একটা আওয়াজ তৈরি করে, কিংবা ডলফিন, হ্যাঁ ডলফিনও কিন্তু এই আল্ট্রাসনিক সাউন্ড তৈরি করতে পারে। তাহলে অপশানগুলো মনে রেখো, যদি 4টে প্রাণী দিয়ে সেখানে বাঁদুর থাকে কিংবা ডলফিন থাকে, আর দিয়ে দিল যে এদের ভেতরে কোন প্রাণী আল্ট্রাসনিক সাউন্ড বা আল্ট্রাসাউন্ড তৈরি করতে পারে, আল্ট্রাসাউন্ডের রেঞ্জ হচ্ছে 20,000 হার্টজ বা 20 কিলো হার্টজের বেশি তৈরি করতে পারে, তখন বাঁদুর হবে অপশানে থাকলে, কিংবা ডলফিন থাকলে ডলফিন হবে। বেশিরভাগ বাঁদুর আসে, বাট দিয়ে দিল যে কোন প্রাণী আল্ট্রাসনিক সাউন্ড তৈরি করতে পারে, সঠিক উত্তর দেখবে অপশানে বাঁদুর আছে, ডলফিনটা পাবে না, বাঁদুর হবে সঠিক উত্তর, ঠিক আছে। ওরা শুনতেও পারে, তৈরিও করতে পারে, মানে ওদের আওয়াজের রেঞ্জটা এরকম হয়ে যায়। কম্পিউটার প্রযুক্তিতে ভিআরের পুরো অর্থ কী? ভার্চুয়াল রিয়েলিটি, ভিজুয়াল রিয়েলিটি, ভোকাল রিজনেন্স, ভিজুয়াল রেঞ্জ। সঠিক উত্তর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। কম্পিউটার টেকনোলজিতে ভিআরের ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, এই যে ফুল ফর্মগুলো না দিচ্ছি, এগুলো কিন্তু ভালো করে পড়ো, মানে এই যে পরীক্ষাটা অলরেডি 5 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আমি যা কোশ্চেন যা ছাত্রদের কাছে শুনলাম, কিন্তু প্রচুর কিন্তু ফুল ফর্ম আসছে, ঠিক আছে। এই যে বিশেষ করে সায়েন্সের ফুল ফর্মগুলো একটু মনে রেখো। এছাড়াও বিভিন্ন রকম ইনস্টিটিউশনের যে ফুল ফর্ম, যেমন WTO, মানে এই সূত্রে একটু বলে দিচ্ছি, হ্যাঁ, IMO, এইগুলো যেগুলো মানে IMF, হ্যাঁ, WMO, এগুলো একটু তোমরা একটু দেখে নিও, UNEP, কিংবা সায়েন্সের যে ফুল ফর্মের টার্মগুলো, আমার শর্টসও ছাড়া আছে সায়েন্স নিয়ে, দেখে নিও, কম্পিউটার রিলেটেড। এমনি এই ফুল ফর্ম থেকে কিন্তু বেশ অনেক নম্বরের প্রশ্ন এসছে, বিভিন্ন রকম ফুল ফর্ম জানতে চাইছে। তাহলে ভিআরের ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। নিম্নলিখিত কোনটি ক্ষমতার একক? কেলভিন, ওয়াট, ভোল্ট, অ্যাম্পিয়ার। সঠিক উত্তর হচ্ছে ওয়াট। আর ওয়াট হচ্ছে ক্ষমতার SI ইউনিট অফ পাওয়ার, ঠিক আছে, SI ইউনিট অফ পাওয়ার হচ্ছে ওয়াট। আর যদি বলে যে CGS ইউনিট অফ পাওয়ার, তাহলে কী হবে? আর্ক পার সেকেন্ড। CGS ইউনিট অফ পাওয়ার হচ্ছে আর্ক পার সেকেন্ড। চলো নেক্সট প্রশ্ন, একই পদার্থের অণুর মধ্যেকার আকর্ষণ বলকে কী বলে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু মিসলেনিয়াসেও বহুবার পড়িয়েছিলাম, খুব একটা মানে ইম্পর্টেন্ট প্রশ্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, খুব ভালো করে মুখস্থ রাখবে এটা, যারা বুঝতে পারবে না মুখস্থ রাখবে, আমি তাও একটু বুঝিয়ে দেবো লাস্টে, নোটা দিয়ে নিই। একই পদার্থের অণুর মধ্যেকার আকর্ষণ বলকে কী বলে? পৃষ্ঠটান বা সারফেস টেনশন, আসঞ্জন বল বা অ্যাডহেসিভ ফোর্স, সমন্বিত বল বা কোহেসিভ ফোর্স, কৌশিক বল বা ক্যাপিলারি ফোর্স। এইবার এটা হচ্ছে সঠিক উত্তর হবে সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স।
এবার এখানে এই যে দেখছো আমি ভুল করে সমন্বিত বল অপশানে দেওয়া আছে, দেখো মানে অপশানে দেখছো সমন্বিত বল দেওয়া আছে, আর আমি লিখে ফেলেছি সংশক্তি বল। ব্যাপারটা কি, মানে একটা ইংলিশ টার্মের, বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে প্রচুর বাংলা টার্ম হতে পারে এবং সেগুলো না বেশি ডিফিকাল্ট। তোমরা যদি ধরো, যারা দেখবে আমরা যারা বেঙ্গলি মিডিয়াম পড়েছি আর যারা ইংলিশ মিডিয়াম পড়েছে, ইংলিশ মিডিয়াম যারা পড়ে তারা অলওয়েজ বেনিফিটে থাকে, কারণ তুমি 11 HS অবধি বাংলা পড়লে আর খটোমটো টার্ম, কিন্তু ইংলিশে পড়লে না যথেষ্ট সোজা হয় ইংলিশের টার্মগুলো, আর ওই একটাই টার্ম মনে রাখলেই তখন হবে। কিন্তু বাংলাতে দেখবে একটা বইতে একরকম দেওয়া আছে, মানে এখানে আমি বলার মানেটা এটাই, ওই সমন্বিত ভ্যাল দেখবে অপশানগুলোও ভুলভাল টাইপ হয়ে গেছে, 1-2-1-2, মানে 3 নম্বরটাও যে বলতে পারছি না, মানে 3 নম্বরে যে অপশানটা আছে কোয়েসিভ ফোর্স, ইংলিশটা ঠিকই লিখেছি, এই যে সমোন্নতি বলো যা, সংশক্তি বলো তাই, ঠিক আছে, সমন্বিত বল যা, সরি আমি ওই প্রোনাউন্সিয়েশনটা ভুল হচ্ছে আমার উচ্চারণটা, সমন্বিত বল যা, সংশক্তি বল তাই। আবার সংশক্তি বানানটাও ভুল হয়েছে, ওটা দন্ত স হয়ে গেছে, তালবস্য হবে যতদূর সম্ভব। সমন্বিত বল যা, সংশক্তি বলো তাই, ওটা মনে রাখার দরকার নেই, কোহেসিভ ফোর্স। এবার আমি একটু বলে দিচ্ছি, এই যে আসনজল বল, এটা অন্য জায়গায় অন্যভাবে দেখতে পাবে। তোমার অ্যাডহেসিভ ফোর্স আর কোহেসিভ ফোর্স, এটা থেকে পরীক্ষার প্রশ্ন আসে। ক্যাপিলারি ফোর্স দিয়েও একটা তোমার প্রশ্ন আসে পরীক্ষা, আমি আগে পড়িয়েছিলাম। পৃষ্ঠটান দিয়েও প্রশ্ন আসে, তোমরা জানো ওই যে বুদবুদ দিয়ে একটা প্রশ্ন হয় সারফেস টেনশন দিয়ে। এবারে আমি কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্স দিয়ে একটু বলে দিচ্ছি। কোহেসিভ ফোর্সটা কি, যদি একই পদার্থের অণুর মধ্যেকার আকর্ষণ, মানে ধরো সেম সাবস্ট্যান্স, মানে একটা একই পদার্থ, ঠিক আছে, তার কিন্তু যে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বা একই প্রকার অণুর আকর্ষণ, এইভাবেও আসতে পারে। এরমভাবে পরীক্ষায় আসে, এটা বলার মানে এই আর কি, এরমভাবে পরীক্ষাও আসতে পারে যে এরম পদার্থ না দিয়ে দিল, একই প্রকার অণুর মধ্যে আকর্ষণ বলকে বলা হয় কোহেসিভ ফোর্স, আর ভিন্ন প্রকার অণু বা ভিন্ন পদার্থের অণুর মধ্যে আকর্ষণকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স। তাই ঠিক আছে, মনে রেখো এটা, একই পদার্থের অণুর মধ্যে বা একই প্রকার অণুর মধ্যে আকর্ষণ বলকে বলা হয় কোহেসিভ ফোর্স, আর বিভিন্ন পদার্থে বা বিভিন্ন প্রকার অণুর মধ্যে আকর্ষণ বলকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স। ধরো এখানে একই পদার্থ দিয়েছে, আগের বারে এটা 21 সালে যে পরীক্ষাটা হয়েছিল করোনার সময়, এবারে তোমরা পরীক্ষায় গিয়ে পেলে বিভিন্ন পদার্থের অণুর মধ্যেকার আকর্ষণ বলকে কি বলা হয়, বিভিন্ন পদার্থের অণুর মধ্যেকার আকর্ষণ বলকে কি বলা হয়, অ্যাডহেসিভ ফোর্স বা আসঞ্জন বল। বাংলাটা না মনে রাখলে চলবে, ইংলিশটা দেখে নেবে। টাচ মি নট উদ্ভিদ কোন পরিবারের অন্তর্গত, ঠিক আছে, টাচ মি নট উদ্ভিদ কোন পরিবারের অন্তর্গত। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান হচ্ছে মিমোসইডি, সাইপ্রেসি, অ্যাকান্থাসিয়ে, মালভেসি, ঠিক আছে, একটু শক্ত আছে নামগুলো, মিমোসইডি, সাইপ্রেসি, অ্যাকান্থাসিয়ে আর হচ্ছে মালভেসি। আচ্ছা, সঠিক উত্তর হবে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মিমোসইডি, ঠিক আছে, মিমোসইডি। টাচ মি নট উদ্ভিদ মানে লজ্জাবতী, জানো তো, লজ্জাবতী যে ধরনের উদ্ভিদ, ওটা কিন্তু টাচ মি নটের মধ্যে পড়ে। তাহলে এইটা হচ্ছে টাচ মি নট উদ্ভিদ কোন পরিবারের অন্তর্গত, কি বলে, মিমোসইডি। এইবার এখানে সাইডে দিয়ে দিয়েছি দেখো ফ্যাবাএসি, মানে ব্যাকেটের মধ্যে যেটা আছে, এটা দেওয়ার কারণটা কি, এই যে টাচ মি নট উদ্ভিদ, এটা টোটালটাই কিন্তু আবার ফ্যাবাএসি পরিবারের মধ্যে পড়ে। আবার এইটা হচ্ছে সাব ফ্যামিলি, মানে উপপরিবার, মানে ফ্যাবাএসি একটা পরিবার, তার উপপরিবার বা সাব ফ্যামিলি হচ্ছে ওই মিমোসইডি। তাহলে যদি পরীক্ষায় তোমরা পড়ে গেছো যে দাদা প্রশ্নটা দিয়েছিল মিমোসইডি, ওখানে অপশানে গিয়ে আর মিমোসইডি পাচ্ছ না, ফ্যাবাসেসি পেয়েছো, ঠিক আছে, ফ্যাবাএসি পেয়েছো, সরি ভুল বললাম প্রোনাউন্সিয়েশনটা। তোমরা পড়ে গেছো মিমোসইডি, কিন্তু ওখানে গিয়ে আর মিমোসইডি পাচ্ছ না, ফ্যাবাএসি পেয়েছো, তখন সঠিক উত্তর ফ্যাবাএসি দেবে, ঠিক আছে, দুটো একসঙ্গে দেবে না ওরা, নয় ফ্যাবাএসি দেবে নয় মিমোসইডি দেবে। মিমোসইডিটা কিন্তু ফ্যাবাএসির সাব ফ্যামিলি, ফ্যাবাএসি একটা ফ্যামিলি আর মিমোসইডিটা কিন্তু সাব ফ্যামিলি। টাচ মি নট কিন্তু এই মিমোসইডি বা ফ্যাবাএসি ফ্যামিলি, যদি অপশানে ফ্যাবাএসি দেখো তাহলে ওটার অন্তর্গত হবে, আর নর্মালি এখানকার উত্তর অনুযায়ী হবে হচ্ছে মিমোসইডি, আর যদি ফ্যাবাএসি থাকতো তাহলে ফ্যাবাএসির অন্তর্গত হতো। এগুলো সব বোটানিক্যাল টার্ম, ঠিক আছে, খুবই শক্ত, মানে এগুলো নিয়ে ডিটেলে পড়তে গেলে তোমাদের অন্য পড়াতে প্রচণ্ড ক্ষতি হবে। যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ে নিও, আর এই রিলেটেড যারা 9-10 যদি পাও তো পড়বে, আর যাদের 11-12 বায়োলজি ছিল তারা পড়ো। খুবই মানে বেশি একটা সাবজেক্টের উপর বেশি টাইম দেওয়া যাবে না, তোমাদেরকে ব্যালেন্স করে পড়তে হবে, যাতে নম্বরটা সব জায়গা থেকে তোমাদের একটা স্ট্রং বেস থাকে। মানব শরীরে মানে যারা সায়েন্সের নও, তোরা সায়েন্স যতই পড়বে না, বুঝে পড়তে যাবে না, দেখবে একটা সময় পর ভুলে যাবে, কারণ আমাদের এজ হয়ে গেছে অলরেডি। তোমরা বুঝে যখন পড়লে দেখলে খুব সুন্দর মুখস্থ থাকলো, তারপর দেখলে ভুলে যাচ্ছ। তার থেকে অন্য সাবজেক্ট যেগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, এগুলো কিন্তু মনে থাকে, পড়ার পরেও মনে থাকে। যারা সায়েন্সের স্টুডেন্ট নও তাদের ক্ষেত্রে কিন্তু সায়েন্স পড়ে সঙ্গে সঙ্গে মনে থাকবে, পরে কিন্তু ভুলিয়ে, খুব প্রেসার দেবে না, ঠিক আছে, মানে যতটা ইজিলি অ্যাকসেপ্ট করতে পারছো সেইটাই জাস্ট গ্রহণ করবে। মানব শরীরে লবণ পরিবহন করে রক্ত, হিমোগ্লোবিন, অক্সিজেন, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর হবে রক্ত। মানব শরীরে লবণ পরিবহন করে
রক্ত, ঠিক আছে। আর হিমোগ্লোবিন যেন অক্সিজেন পরিবহন করে। রিয়েল টাইম ভিডিও, আচ্ছা এখানে বানানটা ভুল হয়েছে, চ্যাটিং হবে, ওখানে দেখো চ্যাটিং, মানে দুটো এসে গেছে, যাই হোক ওটা চ্যাটিং হবে। রিয়েল টাইম ভিডিও চ্যাটিং নিম্নলিখিত কোন ইন্টারনেট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে? মানে যে ভিডিও চ্যাট করা হয় তার জন্য কোন ইন্টারনেট অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়? আইপিসি, আইবিসি, আইটিসি, আইআরসি। সঠিক উত্তর হবে আইআরসি, ইন্টারনেট রিলে চ্যাট। এবার দেখো এই আইপিসির ফুল ফর্মটা ভালো, আইআরসির ফুল ফর্মটা মনে রেখো, মানে এই যে রিসেন্ট এনটিপিসি পরীক্ষাটা অলরেডি হয়ে গেছে, 5 তারিখ থেকে শুরু হচ্ছে, তাতে কিন্তু খুব ফুল ফর্ম আসছে, মানে সায়েন্সের দিক থেকে খুব ফুল ফর্ম আসছে, আমি চেক করে দেখলাম। ইন্টারনেট রিলে চ্যাট ভালো করে ওখানে কিন্তু দিয়ে দিল আইআরসির ফুল ফর্ম বলো, ঠিক আছে। কম্পিউটার প্রযুক্তিদের মধ্যেই কোশ্চেনটা ওরমভাবেই দিয়ে দেবে, হয়তো আইআরসির অন্য কোনো ভাবেও ফুল ফর্ম থাকতে পারে, দিয়ে দিল কম্পিউটার প্রযুক্তিতে ব্যবহৃত আইআরসির ফুল ফর্ম বলো। ইন্টারনেট রিলে চ্যাট খুব ভালো করে মুখস্থ করে নিও। আমি চেষ্টা করব 24 তারিখ অবধি পরীক্ষা হবে, যাদের হয়ে যাচ্ছে তারা দেখো প্রশ্নগুলো অন্য পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে, যে এইচএস লেভেল কিংবা ডি গ্রুপে এত শক্ত প্রশ্ন আসে না, এছাড়াও অন্য যে পরীক্ষাগুলো হবে সেন্ট্রাল স্টাফ সিলেকশন, গ্র্যাজুয়েট লেভেল, তারপরে তোমাদের যে সিএইচএসএল, এমটিএসএ কাজে লাগতে পারে। আর যাদের পরীক্ষা হবে না তাদের জন্য আমি ভাবছি যে সায়েন্সের ক্লাসগুলো বেশি করে আপলোড করবো তোমাদের জন্য। আর প্রশ্ন আসছে, যা সাবজেক্ট আমি দেখিনি, চেক করলাম, মনে হচ্ছে তোমাদের হিস্ট্রি থেকে একটু প্রশ্ন আসছে, স্ট্র্যাটেজিকের থেকে একটু প্রশ্ন আসছে, আমি দেখবো সায়েন্স থেকে একটু বেশি প্রশ্ন আসছে, আমি আপলোড করবো প্রশ্ন বেশি করে। গ্লিসারলের আইইউপিএসির নাম কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে কিন্তু বেশি প্রশ্ন এসছে, যে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করো, খুব ভালো প্রশ্ন এটা। গ্লিসারলের আইইউপিএসির নাম কি? ঠিক আছে, অপশানগুলো আর বলছি না, দেখে নাও। ইথেন 1,2-ডিওল, ঠিক আছে, মিথাইল প্রোপেন 1,2,3 ট্রায়ল, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? আচ্ছা এটা ডায়ল হবে, ইথেন 1,2 ডায়ল। এবার এটা হচ্ছে সঠিক উত্তর হবে প্রোপেন 1,2,3 ট্রায়ল। আইইউপিএসির স্ট্যান্ডার্ড অনুযায়ী নামটা হচ্ছে প্রোপেন 1,2,3 ট্রায়ল। এইবার তোমরা পড়ে গেছো প্রোপেন 1,2,3 ট্রায়ল, এইবারে আরও 3টে নাম হতে পারে কিন্তু, মানে গ্লিসারল আরও 3 রকম আইইউপিএসির নাম হতে পারে। 1,2,3 ট্রাইঅক্সিপ্রোপেন, 1,2,3 ট্রাইহাইড্রক্সিপ্রোপেন, 1,2,3 প্রোপেন ট্রায়ল, ঠিক আছে, ভালো করে বুঝে নাও। এই 4টে নামই মনে রেখো, প্রোপেন 1,2,3 ট্রায়ল, 1,2,3 টাইঅক্সিপ্রোপেন, 1,2,3 টাইহাইড্রক্সিপ্রোপেন, আর 1,2,3 প্রোপেন ট্রায়ল। এই 4টে নামই মনে রেখো, কারণ ধরো পড়ে গেছো প্রথমেরটা উত্তরটা, এবার ওইটা আর গিয়ে খুঁজে পাচ্ছ না। 1,2,3 টাইঅক্সিপ্রোপেন দেওয়া আছে, 1,2,3 ট্রাইহাইড্রক্সিপ্রোপেন দেওয়া আছে, 1,2,3 প্রোপেন ট্রায়াল দেওয়া আছে, মানে ওরা একটু ঘুরিয়ে দেবে তোমাদেরকে, একদম আগের বছরের মতো নাও দিতে পারে। তাহলে আর এই আইইউপিএসির ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে। এইটার কিন্তু খুব ভালো করে মুখস্থ রেখো, এই যে আইইউপিএসির ফুল ফর্মটা, এইগুলোই ফুল ফর্ম কিন্তু খুব আসছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আইইউপিএসির ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আর এই 4টে নামই মনে রেখো, ওটা তো উত্তরে আরও 3 রকম নাম কিন্তু গ্লিসারলের হতে পারে আইইউপিএসি অনুযায়ী। ASCII এর পুরো অর্থ কি? এশিয়ান স্কিমা কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এশিয়ান স্ট্যান্ডার্ড কোড ফর ইন্টারনেট ইন্টারচেঞ্জ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইন্টারনেট ইনফরমেশান। সঠিক উত্তর হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। FQDN এর পুরো অর্থ কি? ফাইল কোয়ালিফাইড ডিভিশন নেম, ফুললি কোয়ালিফাইড ডোমিয়েন নেম, ফ্রিকোয়েন্সি কোয়ারি ডোমিয়েন নেম, ফুললি কোয়ালিফাইড ডিস্ক নেম। সঠিক উত্তর কী হবে? ফুললি কোয়ালিফাইড ডোমিয়েন নেম। FQDN এর পুরো অর্থ হচ্ছে ফুললি কোয়ালিফাইড ডোমিয়েন নেম, ফুললি কোয়ালিফাইড ডোমিয়েন নেম। ভালো করে মুখস্থ করো, এই ফুল ফর্মগুলো, সায়েন্টিফিক রিলেটেড ফুল ফর্মগুলো কিন্তু খুব পরীক্ষায় আসছে। ফুললি কোয়ালিফাইড ডোমিয়েন নেম। যারা ক্লাস দেখো তাদের উদ্দেশ্যেই বলছি, প্রায় লোকই ক্লাস দেখো না, 70-80 জন 100 জন দেখো। আগে প্রচুর ছেলে মেয়ে দেখতো, জানি না কেন দেখে না। বড় বড় চ্যানেল যেখানে বেশি ভিউ, ঠিক আছে, প্রচুর ভিউ আছে, সেখানে দেখে। ক্লাসের মান যাই হোক না কেন সেখানেই দেখে। আমার ক্লাস হয়তো ভালো হয় না, কিন্তু যেসব ছেলেমেয়েরা আমার ক্লাসগুলো দেখো তাদের উদ্দেশ্যেই বলছি। 70-80-100 জন যারা ক্লাস দেখো তাদের উদ্দেশ্যেই বলছি, কারণ এইখানে ক্লাস করিয়ে কিন্তু আমার কোনো লাভ হয় না, ঠিক আছে। আমি নো প্রফিটেই ক্লাস করাই, কোনো লাভ হয় না, ঠিক আছে। আমি জাস্ট করি, কিছু ছাত্র আছে রিকোয়েস্ট করে, কমেন্ট করে,
এবার ডাব্লিউবিসিএস এর জন্য কমেন্ট করছে, ডাব্লিউবিসিএস ক্লাসও করাবো, সে আমার প্রফিট হোক না হোক আমার সময় অনুযায়ী আমি করাবো। কিন্তু যারা দেখো, যে কজন দেখো তারা ভালো করে ক্লাসগুলো দেখো, তোমরা উপকৃত হবে। তোমরা পরীক্ষা দিয়ে এসে আমাকে জানিও তোমরা উপকৃত হয়েছো কি না হয়েছো। যদি না হও তাহলে বলো দাদা হয়নি, আর যদি হও তাহলে বলো। কিন্তু একদম হয়তো ছেপে না প্রশ্ন আসুক, দেখবে এই একটা প্রশ্ন থেকে তোমাদের আরেকটা প্রশ্ন কি আসতে পারে সেটা তোমাদের ব্রেন খাটানোটা আর কি জরুরি। এই প্রশ্নটা দেখছো, তাহলে আরও একটা দেখলাম, মানে এইভাবে যারা পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু উপকারে লাগবে আমার পিএইকিউ ক্লাসগুলো। নিম্নলিখিত কোন রোগের চিকিৎসা করার জন্য অর্জুন গাছের ছাল ব্যবহার করা হয়? এখানে যেসব রোগগুলো দেখছো এই ডিজিজগুলো ছাড়াও কিন্তু আরও অনেক ডিজিজে অর্জুন গাছের ছাল ব্যবহার করা হয়। অর্জুন গাছের ছাল খুবই বেনিফিশিয়ারি আমাদের, জানো তোমরা। যক্ষা, ত্বকের রোগ, হৃদরোগ, প্রদাহ মানে কি বলতো ইনফ্লেমেশন, ইংলিশে এটাকে ইনফ্লেমেশন বলে। বাকিগুলো তো বুঝতেই পারছো, যক্ষা টিউবারকুলোসিস, ত্বকের রোগ মানে স্কিন ডিজিজ, হৃদরোগ মানে বুঝতে পারছো মানে হার্ট ডিজিজ, আর প্রদাহ আমি দিইনি, ওটা বলে দিচ্ছি একটা রোগ হয় ইনফ্লেমেশন। দেখবে ইনফ্লেমেশনেরই কি বাংলায় প্রদাহ বলে, ইনফ্লেমেশনকে বাংলায় প্রদাহ বলে। অর্জুন গাছের ছাল মানে আমাদের যে অর্জুন গাছের ছাল কিন্তু হৃদরোগে ব্যবহার হয়। চলো পরের প্রশ্ন, E300-এর সাধারণ নাম কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন খুব আসছে এবছর এনটিপিসিতে। মানে ধরো এই যে 4টে ভিটামিন দেখছো, এই 4টে ভিটামিনের মধ্যে একটা কোনো নির্দিষ্ট ভিটামিন কিন্তু E300 নামে পরিচিত। সেটা কি? ভিটামিন সি, যার রাসায়নিক নেম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে তোমরা এতদিন হয়তো এটা অনেকেই জানো না। ভিটামিন সি কিন্তু E300 নামেও পরিচিত। এগুলো কিন্তু ভালো করে চোখ কান খেলে রেখে মুখস্থ করে এগুলো আসতেই পারে। ভিটামিন সি E300 নামে পরিচিত, যার রাসায়নিক নেম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। নিচের কোন পদার্থ রূপার বিক্রিয়া, আচ্ছা এখানে আমি লিখেছি ঠিকই, ওরা আর কি ওদের মতো করে মোবাইলটা করে নেয়, দেখা হয়নি। এটা প্রশ্নটা এরকম হতো, আমি যখন পিডিএফ আপলোড করবো তখন ঠিকই পাবে পিডিএফটা। নিচের কোন পদার্থ রূপার সঙ্গে বা সিলভারের সঙ্গে বিক্রয় নয় বিক্রিয়া করে বা রিয়াকশান করে কালো হয়ে যায়? ঠিক আছে, এটা আছে প্রশ্নটা হচ্ছে বিক্রয় হবে না, ওটা বিক্রিয়া হবে। তাহলে নিচের যে 4টে পদার্থ দেখছো এর ভেতরে কোন পদার্থটা সিলভারের সঙ্গে রিয়াকশান করে বা বিক্রিয়া করে কালো হয়ে যায়? সঠিক উত্তর হবে সালফার। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সালফার কি করে? সালফার কিন্তু আমাদের ধরো যে আমাদের যে এয়ারে যে প্রেজেন্ট H2S বা হাইড্রোজেন সালফাইড আছে, সেই সিলভার কি করে? ওই হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে, একটা বিক্রিয়া করে ও সিলভার সালফাইডে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্নটা তাহলে বুঝতে পারছো, নিচের কোন পদার্থ রূপার সাথে বিক্রিয়া করে কালো হয়ে যায়? সালফার। মানে সালফারের কাজ কী করে? আমাদের যে বায়ুতে অবস্থিত হাইড্রোজেন সালফাইড তার সঙ্গে একটা বিক্রিয়া করে সিলভার, করে সিলভার সালফাইডে পরিণত হয়ে যায়। ঠিক আছে, পরে সিলভার সালফাইডে পরিণত হয়ে গিয়ে কালো হয়ে যায়। এরমভাবেও আসতে পারে যে রূপার সাথে বায়ুতে অবস্থিত, এই রূপা বায়ুতে অবস্থিত হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে কিসে পরিণত হয়, এরম প্রশ্নটা আসতে পারে, তখন সঠিক উত্তর হবে সিলভার সালফাইড। এবারে অপশানে দেখছো সিলভার সালফাইড বলে কিছু নেই, ওখানে কিন্তু সংকেত দেওয়া আছে, সংকেত কিন্তু Ag2S, মানে তোমাদের সংকেতগুলো H2S এইগুলো মনে রাখতে হবে। আমি আর দিইনি, আমার দেওয়া উচিত ছিল, হয়তো দিয়ে দিল যে প্রশ্নটা যে রূপার সাথে বিক্রিয়া করে সিলভার কালো হয়ে যায়, কালো হয়ে মানে কি উৎপন্ন করে কালো হয়ে যায়, একটা জিনিস উৎপন্ন করে বলেই কালোটা হয়ে যাচ্ছে রঙটা। তাহলে কি উৎপন্ন করে? হবে সিলভার সালফাইড। বায়ুতে উপস্থিত হাইড্রোজেন সালফাইডের সঙ্গে সিলভার বিক্রিয়া করছে, করে সিলভার আর H2S বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে সিলভার সালফাইড Ag2S। ঠিক আছে, এগুলো একটু দেখে নিও, ভালো করে বলে দিলাম, আরেকবার বলে দিচ্ছি। সিলভারের বায়ুতে উপস্থিত হাইড্রোজেন সালফাইডের সঙ্গে H2S এর সঙ্গে সিলভার বিক্রিয়া করছে, বায়ুতে অবস্থিত হাইড্রোজেন সালফাইডের সঙ্গে সিলভার বিক্রিয়া করে সিলভার সালফাইডে পরিণত হচ্ছে। সিলভার সালফাইডের সংকেতটা দেখে নেও Ag2S। কোন বিজ্ঞানী প্রথম সূর্যালোকের বর্ণালী পাওয়ার জন্য কাঁচের প্রিজম ব্যবহার করেন? আইজ্যাক নিউটন, পিয়ের কুরি, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, পল ভিলার। বা যদি এরমভাবে আসতো কোন বিজ্ঞানী বর্ণালী প্রথম আবিষ্কার করেছিলেন, সঠিক উত্তর হবে আইজ্যাক নিউটন। এই সম্বন্ধে কিন্তু আমি আগে পড়িয়েছি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মারাত্মক গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিসিএসে কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, এই প্রশ্নটা কিন্তু প্রচুরবার রিপিট হয়। ডাব্লিউবিসিএস বলতে আমি রাজ্য সরকারের পরীক্ষায় বলছি। মানুষের চোখের ড্যাশ ডিম্বাকৃতি অংশটি সব থেকে ভালো দৃষ্টিশক্তির ক্ষেত্রে, মানে আমাদের যে মানুষের চোখের একটা ডিম্বাকৃতি অংশ আছে, ওটা ড্যাশ হচ্ছে কোন রঙের ডিম্বাকৃতি অংশটি সব থেকে ভালো দৃষ্টিশক্তির ক্ষেত্রে? নীল, হলুদ, সাদা, সবুজ। তাহলে কোন ডিম্বাকৃতি অংশটা সব থেকে ভালো দৃষ্টিশক্তির ক্ষেত্রে? সঠিক উত্তর হচ্ছে ইয়েলোটা, মানে হলুদটা, যেটা কোথায় অবস্থিত? সেন্ট্রাল অফ রেটিনাতে অবস্থিত। এবার তোমরা যদি আই চ্যাপ্টারটা ভালো করে পড়ো, দেখবে ওখানে আরও বেটার এক্সপ্লেনেশন করা আছে। মানে আমার পক্ষে যতটা মানে আমি যতটা এক্সপ্লেন করার জন্য ক্যাপাবেল, এইটুখানি টাইমের ভেতরে, এইটুখানি পেজের ভেতরে আমি মুখে বলে দিলাম। এটাও আসতে পারে অনেক সময় যে
এই যে আরেকটু বলে দিই এবার, এই প্রশ্নটা এইভাবে যদি আসে, মানুষের চোখের ড্যাশ ডিম্বাকৃতি অংশটি সব থেকে ভালো দৃষ্টিশক্তির ক্ষেত্রে। চারটে কালারের নাম দেওয়া আছে, নীল, হলুদ, সাদা, সবুজ। তখন তো সঠিক উত্তর হলো হলুদ, যেটা সেন্ট্রাল অফ রেটিনাতে অবস্থিত। আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে মানুষের চোখের কোন অংশটা সব থেকে ভালো দৃষ্টিশক্তির ক্ষেত্রে, তখন সঠিক উত্তর হবে ফোবিয়া সেন্ট্রালিস। এই নামটা আমি নিচে লিখে দিয়েছি। তখন আর এইভাবে প্রশ্নটা আসলো না, মানে ধরো চোখের চারটে অংশ দিয়ে দিল, মানে চোখের চারটে অংশ দিয়ে দিল, পার্টের মানে চোখের চারটে পার্টের নাম বলে দিল, চোখের থেকে চারটে অংশের নাম বলে দিল, বলে দিয়ে বলল যে এই চারটে অংশের মধ্যে কোন অংশটা সব থেকে বেস্ট ভিশনের জন্য, মানে সব থেকে ভালো দৃষ্টিশক্তির ক্ষেত্রে। সঠিক উত্তর হবে ফোবিয়া সেন্ট্রালিস। ফোবিয়া সেন্ট্রালিস, ভালো করে দুটো নাম মনে রেখো। এই হলুদ অংশটা হচ্ছে সব থেকে ভালো দৃষ্টিশক্তির ক্ষেত্রে, আর ফোবিয়া সেন্ট্রালিস হচ্ছে চোখের মধ্যে ওই অংশটা সব থেকে ভালো হচ্ছে, মানে বেস্ট ভিশনের জন্য সব হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। এইভাবেও আসতে পারে কিন্তু পরীক্ষাতে। নিম্নলিখিত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? খুব সোজা প্রশ্ন। মিথেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, হাইড্রোফ্লোরোকার্বন। সঠিক উত্তর হবে অক্সিজেন। জানো তোমরা গ্রিনহাউস গ্যাস নয়, বাকিগুলো সবই গ্রিনহাউস গ্যাস। নিম্নলিখিত কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে নিচের কোনটি কেমিক্যাল এনার্জিকে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিণত করছে? ইলেকট্রিক মোটর, ব্যাটারি, ডাইনামো, বাতি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা কিন্তু ডাব্লিউবিসিএসেও আসে, মেজলেনিয়াসেও আসে। আমি যখন আরআরবি করিয়েছি, ক্লার্কশিপের পরীক্ষাতেও পড়িয়েছিলাম। যারা ক্লাস দেখো আমার, দেখবে এই প্রশ্নটা খুব রিপিট হয়। এবং আরও এক্সপ্লেনেশন দেওয়া আছে, রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিকে রূপান্তরিত করে, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি থেকে এইগুলো যা যা হতে পারে আমার দেওয়া আছে। চাইলে ক্লাসগুলো দেখতে পারো, আমার সায়েন্সের ক্লাসগুলো দেখো, খুবই উপকৃত হবে। সব ক্লাসই ভালো। যারা সায়েন্সে একটু দুর্বল আছো, আমি কিন্তু ওখানে খুব সোজা উপায়ে পড়ানোর চেষ্টা করি। একটু আমার যে কটা সায়েন্সের ক্লাস আমি করিয়েছি, মিসলেনিয়াস ওরিয়েন্টেড, ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড একটা করিয়েছি, ক্লার্কশিপ ওরিয়েন্টেড, তারপরে ওই তোমাদের বলো না ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ এসআই ওরিয়েন্টেড, আরআরবি এনটিপিসি ওরিয়েন্টেড, দেখো খুব উপকৃত হবে। আচ্ছা, নিম্নলিখিত কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? সঠিক উত্তর হবে ব্যাটারি। এখানে চারটে অপশানের মধ্যে ব্যাটারি কিন্তু রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। আচ্ছা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি কিন্তু আমি এই ক্লাসটাও পিডিএফটা আপলোড করে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে 1-2 দিনের মধ্যে। আর আমি চেষ্টা করব আবার একটা সায়েন্সের ক্লাস আনার, কিন্তু সায়েন্সের একটা উপযোগী ক্লাস যারা পরীক্ষা এখনো বাকি আছে তাদের জন্য আমি আনবো। আশা করি তোমরা উপকৃত হবে। সবাই ভালো থেকো। গুড ডে অ্যান্ড গুড বাই।